আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার ভিউয়ার্স। আজকে বিষয়টা হবে পয়েম। আজকের যে পয়েম সেই পয়েমটার নাম হলো স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং was written by Robert Frost. Robert Frost was an American poet. Robert Frost was born on 26 March 1874 in Francisco, uh, California, and he died on 29th January 1963. He wrote mainly natural poet. He wrote mainly natural poet because এই কবিতাতে আমরা অনেকগুলো ন্যাচারাল এলিমেন্টস পেয়ে থাকি। যেমন এই কবিতার নামটা হয়েছে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। উডস মিনস হলো ফরেস্ট। উডস মিনস হলো ফরেস্ট, যেটা ন্যাচারাল উপাদান এলিমেন্টস। স্নোই এটা হলো তুষার। ফ্রোজেন লেক এটাও হচ্ছে এটা প্রাকৃতিক উপাদান। ইভিনিং এটাও প্রাকৃতিক উপাদান। তো উই কল it is a natural poem. Robert Frost is a natural poet. তো আজকে আমি যে কবিতাটা আবৃত্তি করব এবং এই কবিতার বাংলা অ্যানালাইসিস করব, এবং আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি এই কবিতার টাইটেল এবং এই কবিতার সামারি। আমরা অনেক সময় সামারি লিখতে পারি না, সামারি বুঝতে পারি না, তাই একটু বাংলায় অ্যানালাইসিস করে পড়ে আমরা একটু চেষ্টা করব এই কবিতার সামারি লেখার। তো স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং ওয়াজ রিটেন বাই রবার্ট ফ্রস্ট। হুজ উডস দিচ আর আই থিঙ্ক আই নো। এটা কার বাগান বা এটা কার বন, আমার মনে হয় আমি তাকে চিনি। His house is in the village too. He will not see me stopping here. এই গ্রামের মধ্যে বাগান বা বনমালিকের বাড়ি, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি, সে আমাকে দেখতে পাবে না। To watch his woods fill up with snow. এই বন বা এই বাগানটি তুষার দিয়ে ঢেকে যাচ্ছে। My little horse must think it queer to stop without a farmhouse near. এখানে তার ঘোড়া অদ্ভুত ঘটনা মনে করে চিন্তা করছে, এখানে কোনো ফার্ম হাউস নেই। There is no farmhouse. There is no farmhouse near to stop the poet. এখানে কবি থেমেছে, কিন্তু এখানে কোনো there is no farmhouse, there is no restaurant, there is no inn. এখানে কোথায় রেসিডেন্স নাই, হোটেল নাই, কোনো কিছু নাই, কিন্তু কেন কবি এখানে থামলো? এই জন্য তার ঘোড়াটা এখানে প্রশ্নবিদ্ধ হয়েছে, অদ্ভুত মনে হয়েছে তার কাছে, কেন সে থামলো। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। বিটুইন, এই কবি এবং তার ঘোড়া কোথায় দাঁড়িয়েছিল? বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, বন এবং তুষারপাতের যে নদীটা ছিল তার মধ্যে তারা দাঁড়িয়েছিল। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, ওই বছরের সবচেয়ে অন্ধকারময় সন্ধ্যায়। দ্য পোয়েট was standing between the woods and the frozen lake. There is no farmhouse, there is no restaurant. The poet enjoyed especially beauty in darkness and a
silence. He gives his harness bells a shake to ask if there is some mistake. এখানে ঘোড়া তার মাথা নেড়ে নেড়ে তাকে জানান দিচ্ছে যে এখানে কিছু না কিছু ভুল আছে। The only other sounds the sweep of easy wind and downy flake. শুধুমাত্র এখানে একটি শব্দ, সেটা বাতাস এবং তুষারপাতের। The woods are lovely, dark and deep, but I have promised to keep. বলছে কবির কাছে অ্যাকচুয়ালি ওই বনের গভীরতা, নীরবতা এবং অন্ধকারাচ্ছন্ন বা মায়াময় বন তাকে ভালো লেগে গেছে। সেই জন্য কবি বলছে দ্য উডস আর লাভলি, বনটা খুব সুন্দর, ডার্ক অ্যান্ড ডিপ, গভীর এবং মায়াময়, বাট আই হ্যাভ প্রমিস টু কিপ। এখানে কবি তার পরিবার এবং তার সমাজে তার অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে, সেগুলো সে ভুলে গেছে। তারপরে ঘোড়া তাকে কিন্তু রিকল করে দিয়েছে, রিমাইন্ড করে দিয়েছে, স্মরণ করে দিয়েছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এখানে এই বিফোর আই স্লিপ অ্যান্ড স্মাইল টু গো, এখানে অ্যাকচুয়ালি ঘুমানোর কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে যে তার অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে, সেগুলো তাকে মৃত্যুর আগে সম্পাদন করতে হবে। তার ফ্যামিলি এবং তার সমাজের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো তাকে পূরণ করতে হবে। তো এখানে দ্য প্রমিস রিফার্স টু ভ্যারিয়াস টাইপ অফ প্রমিসেস ইন লাইফ, স্পেশালি দ্য রেসপন্সিবিলিটিস টু দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি। তার পরিবার এবং তার সম্প্রদায়ের অনেক কর্তব্য দায়িত্ব আছে, সেগুলো সে প্রমিস করেছে, প্রতিজ্ঞা করেছে। দ্য পয়েট হ্যাড টু কিপ দিস প্রমিসেস বিফোর হি উড ডেথ। এটা দ্য পয়েট শুড নট বি স্টাক হিমসেলফ অ্যাট এনি প্লেস অর অ্যাট এনি মোমেন্ট। কোনো মুহূর্তেই কবি বা লেখকের ওখানে আটকে থাকলে চলবে না, তাকে কি করতে হবে, এগোতে হবে। তাকে দ্য পয়েট হ্যাড টু কিপ, সে জানতো দিস প্রমিসেস বিফোর হি উড ডেথ, তার মৃত্যুর পূর্বে এই দায়িত্ব এবং কর্তব্য তার পালন করতে হবে। দ্য পয়েট স্টপড বাই উডস অন দ্য ওয়ে ইন আ স্নো ইভিনিং, মানে তুষারময় সন্ধ্যায় যাত্রাপথে, কোনো এক রাস্তার পথে সে কি করছিল, যাত্রা বিরতি করেছিল। দ্য পয়েট, দ্য পোয়েম হ্যাজ বোথ ইমপ্লিসিটি অ্যান্ড এক্সপ্লিসিটি মিনিং। এই কবিতাতে দুইটা অর্থ আছে, একটা অন্তর্নিহিত আর একটা হলো বাহ্যিকভাবে। এক্সপ্লিসিটি যেটা হলো দ্য পয়েট ওয়াজ গোয়িং টু দেয়ার হিজ হোম টাউন অর এনি পার্টিকুলার প্লেস, এটা হলো এক্সপ্লিসিটি, যে সে কোথাও না কোথাও তার নির্দিষ্ট বা ডেস্টিনেশন, তার একটা গন্তব্য বা পার্টিকুলার একটা প্লেসে যাচ্ছিলেন। স্পেশালি এক্সপ্লিসিটি, ইমপ্লিসিটি যে অন্তর্নিহিতভাবেটা কী ছিল, অন্তর্নিহিতভাবে মানে কি, স্পেশালি দ্য রেসপন্সিবিলিটিস টু ফ্যামিলি অর সোসাইটি। দ্য পয়েট রিফার্স টু ভ্যারিয়াস টাইপস অফ প্রিমিসেস ইন লাইফ। তার জীবনে যে অনেকগুলো প্রতিজ্ঞা করেছিল, পণ করেছিল, সেগুলো তাকে সম্পাদন করতে হবে, এটা ছিল তার অন্তর্নিহিত একটা কারণ। তো এই কবিতাতে আমরা দুইটা থিম পেতে পারি, যে একটা থিম হলো কি ইমপ্লিসিটি আর একটা হলো এক্সপ্লিসিটি। ইমপ্লিসিটি এই
বাহ্যিকভাবে একটা কারণ, অন্তর্নিহিতভাবে একটা কারণ। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে এই স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, এটার সামারি লেখার চেষ্টা করছি। আমরা জানি যে কবিতার সামারি লিখতে হলে অবশ্যই একটা টাইটেল লিখতে হবে নিজের মতো করে। যেমন আমি একটা টাইটেল দিয়েছি, দ্য পয়েম হ্যাজ বোথ ইমপ্লিসিটি অ্যান্ড এক্সপ্লিসিটি মিনিং। এই কবিতার দুইটা অর্থ আছে, একটা হলো বাহ্যিকভাবে এবং আরেকটা হলো অন্তর্নিহিতভাবে। তো দ্য পয়েম স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং ওয়াজ রিটেন বাই রবার্ট ফ্রস্ট। আমরা কিন্তু রবার্ট ফ্রস্ট সম্পর্কে একটু জেনেছি যে হি ইজ অ্যান আমেরিকান পয়েট, সে একজন আমেরিকান কবি। সে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং কবিতাটা লিখেছেন। উই কল ইট ন্যাচারাল পয়েট, তাকে আমরা কিন্তু প্রকৃতির কবি বলে থাকি। ইট ইজ আ ন্যাচারাল পয়েম, এটাও কিন্তু একটা প্রকৃতির কবিতা। দ্য পয়েম হ্যাজ, দ্য পয়েট, এখানে লেখা আছে দ্য পয়েট ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন দ্য উডস অ্যান্ড দ্য ফ্রোজেন লেক। দ্য পয়েট ওয়াজ, কি বলেছি, দ্য পয়েট ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন দ্য উডস অ্যান্ড দ্য ফ্রোজেন লেক। কবি কিন্তু যাত্রা পথে কি করেছিল, দাঁড়ায় ছিল। কোথায়? তার অবস্থানটা ছিল বন এবং লেকের মাঝামাঝি, তাই বলেছি দ্য পয়েট ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন দ্য উডস অ্যান্ড দ্য ফ্রোজেন লেক অ্যান্ড দেয়ার ইজ নো রেসিডেন্স অ্যান্ড দেয়ার ইজ নো ফার্ম হাউস, দেয়ার ইজ নো রেস্টুরেন্ট, দেয়ার ইজ নো ইন নিয়ার। সেখানে কিন্তু কোনো আবাসিক বা হোটেল, কোনো খামার বাড়ি ছিল না। He wanted to enjoy especially beauty in darkness and silence. হ্যাঁ, এখানে কবি চেয়েছিল, দ্য পয়েট বলেন, আর হি ওয়ান্টেড টু এনজয় স্পেশালি বিউটি ইন আর ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। এখানে কবি সে উপভোগ করতে চেয়েছিল ওই স্টপিং বাই উডস এর যে সন্ধ্যা, এই তুষারময় ঘন সন্ধ্যার যে সাইলেন্স এবং ডার্কনেস এবং বিউটিটা, লাভলিটা কিন্তু সে উপভোগ করতে চেয়েছিল। ইতিমধ্যে টু হিজ লিটল হর্স, তার ছোট্ট ঘোড়া, মাস্ট ইট রিকোয়ার্স, সে মনে করছিল যে ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ টু স্টপ দেয়ার, এখানে থামাটা তার কাছে অদ্ভুত মনে হয়েছিল। তাকে প্রশ্ন বিদ্ধ করেছিল যে কেন এখানে দেয়ার ইজ নো ফার্ম হাউস, দেয়ার ইজ নো রেসিডেন্স, কোনো খামার বাড়ি নেই, কোনো হোস্টেল নেই, এখানে থামলেন কেন? দ্য পোয়েটস রিফার্স টু ভ্যারিয়াস টাইপস অফ প্রমিসেস ইন লাইফ। ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু পড়েছিলাম যে কবি যে কোনো একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার জায়গা, অত পার্টিকুলার প্লেস, বা আমরা বলতে পারি হোম টাউনের দিকে যাচ্ছিলেন, যাত্রা পথে কিন্তু দাঁড়াইছিলেন। তার ফ্যামিলির কাছে সে প্রমিস করেছিল, সমাজের কাছে যে প্রমিস করেছিল সেটা তো তাকে রাখতে হবে। দ্য পয়েট রিফার্স টু ভ্যারিয়াস টাইপস অফ প্রমিসেস ইন লাইফ, তার জীবনে, ইন দ্য সোসাইটি ওয়ার দ্য ফ্যামিলি, তার পরিবার এবং সমাজে যে প্রতিজ্ঞাগুলো আছে সে রেখেছিল, স্পেশালি দ্য রেসপন্সিবিলিটি টু দ্য ফ্যামিলি ওর সোসাইটি, বিশেষ করে তার পরিবার এবং তার সমাজে যে দায়িত্ব এবং কর্তব্যগুলো তার আছে সেগুলো তো ভুলে গেলে চলবে না, সেগুলো তাকে ডেথ বা মৃত্যু হওয়ার পূর্বে বা ঘুমানোর আগেই তাকে সম্পাদন করতে হবে। সো হি শুড নট বি স্টাক হিমসেলফ at any place or any moment of life. He should not be stuck. এখানে himself, তার নিজেকে আটকে রাখা যাবে না at any place, যে কোনো জায়গায়, or at any moment of time in life, জীবনের কোনো মুহূর্তই তাকে আটকে বা বসে থাকলে চলবে না, কারণ সে অনেকগুলো প্রমিস করেছে তার ফ্যামিলির কাছে এবং সোসাইটিতে। দ্য পয়েট only knew that
কবি কিন্তু জানতো he had to go far away before he fell asleep বা as এখানে he fell dead he dead কবি কিন্তু জানতো যে তার ঘুমানোর আগে বা তার মৃত্যুর আগে তার অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য আছে, সেইগুলো তাকে পালন করতে হবে। এই ছিল আজকের টপিকস বোর্ড বই থেকে। এটা শুধু জাস্ট 9 এবং 10-এর জন্য কবিতাটা ছিল। স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং ওয়াজ রিটেন বাই রবার্ট ফ্রস্ট। এখানে অনেকেই অনেকটাই টাইটেল চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আমরা খেয়াল রাখবো একটা ভালো একটা স্ট্যান্ডার্ড সামারি লেখার জন্য অবশ্যই আমাদের স্ট্যান্ডার্ড একটা টাইটেল লিখতে হবে। টাইটেল লেখার পরও আমরা মার্ক দিয়ে থাকি, বা বোর্ডের যারা খাতা কাটেন তারা কিন্তু অবশ্যই টাইটেলটা দেখবেন, টাইটেলের উপরেও 2 মার্ক দিয়ে থাকেন অনেকে। তো আবার আমরা যে কবিতাটা লিখবো, এই কবিতাটা লেখার যে লেখক, এই লেখকের নামটা আমাদের মেনশন করতে হবে, এবং কবিতাটা কী ধরনের কবিতা, লাভ পয়েম বা রোমান্টিক পয়েম বা বলতে পারি ইমোশনাল পয়েম বা ন্যাচারাল পয়েম, কী ধরনের কবিতা, এটা কিন্তু আমাদের মেনশন করতে হবে। তো আমি চেষ্টা করছি যে একটু মিশ্রণভাবে মোটামুটি সবগুলো ইয়াটা লেখার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই দেখবে, পজ দিয়ে এটা সামারিটা লিখে নিবে, অবশ্যই ভালো লাগবে। দোয়া করি, আশা করি। আল্লাহ হাফেজ, বাই বাই।